ডিসেম্বর 1889 সাল ভারতের পশ্চিম মেদিনীপুর গ্রামের বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন ছোট্ট এক শিশু, যার বাবার নাম ত্রৈলোক্যনাথ বসু এবং মায়ের নাম লক্ষ্মীপ্রিয়া দেবী। জন্মের পর বাবা মায়ের চোখে মুখে হাসি আর সুখ। সেই শিশুটি বাবা মায়ের চতুর্থ সন্তান। এত সুখের মাঝেও বাবা মায়ের মনে একটু ভয়ও আছে, কারণ শিশুটির আগে তার বাবা মায়ের দুই সন্তান জন্মের পর মারা যায়। তাই এ ছোট্ট শিশুটিও মারা যাওয়ার ভয় সব সময় তাড়না দিত। যেহেতু শিশুটি দুই ভাই মারা যায়, শিশুটিও মারা যাওয়ার শঙ্কায় মা শিশুটিকে তার বড় মেয়ে অপরূপা দেবীর হাতে তুলে দেন। সেই সময়ের রেওয়াজ অনুযায়ী 3 মুঠো খুদের চালের বিনিময়ে বিক্রি করে দেন তার বাবা মা। খুদের বিনিময়ে কেনা হয়েছিল বলে শিশুটির নাম রাখা হয় ক্ষুদিরাম। ক্ষুদিরামের বয়স যখন 5 বছর, তখন তার মা মারা যান। 6 বছর বয়সে তার বাবা মারা যান। পিতা মাতার মৃত্যুতে ক্ষুদিরামের জীবনে অন্ধকার নেমে আসে। সেই সময় তার পাশে দাঁড়ান বড় দিদি অপরূপা। মায়ের মতো আদর ভালোবাসা দিয়ে দায়িত্ব নেন ক্ষুদিরামের। ক্ষুদিরামকে হাই স্কুলে ভর্তি করে দেন, কিন্তু ক্ষুদিরাম লেখাপড়ায় মনোযোগী ছিলেন না। তার ভালো লাগতো বন্ধুদের সাথে খেলতে, নদীতে সাঁতার কাটতে। এক কথায় সে ছিল দুরন্ত। ছোট বয়স থেকেই তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অনেকেই লক্ষ্য করেছেন। 1903 সাল, তখন তার বয়স 14 বছর। সেই সময় থেকে তার মধ্যে জাতীয়তাবাদী চেতনা লক্ষ্য করা যায়। নিজে লুঙ্গি ধুতি পরতেন এবং সহপাঠীদের উৎসাহিত করতেন। শীতের এক সকালে লক্ষ্মীনারায়ণ দাস নামে এক ভিক্ষুক এসেছিল ক্ষুদিরামের বাড়িতে। গায়ে ছেঁড়া কাপড়, শীতে কাঁপছে। ক্ষুদিরাম সেই ভিক্ষুককে একটি চাদর দিলেন, যেটি ছিল তার পিতার স্মৃতি বিজড়িত চাদর। ক্ষুদিরামের বোন তখন বললেন, এ চাদরটি কেন দিলে? সে তো অল্প টাকায় এটি বিক্রি করে দিবে। ক্ষুদিরাম বলল, সেই পয়সা দিয়ে কয়দিন তো চলতে পারবে। মেদিনীপুর গ্রামেই তার বিপ্লবী জীবনের অভিষেক হয়। 1902 সাল, যখন তার বয়স 13 বছর, সেই সময় জ্ঞানেন্দ্রনাথ বসু এবং রাজনারায়ণ বসুর প্রভাবে মেদিনীপুরে একটি গুপ্ত বিপ্লবী সংগঠন গড়ে উঠেছিল। এই সংগঠনটি রাজনৈতিকভাবে সক্রিয় ছিল এবং ব্রিটিশ বিরোধীদের দ্বারা পরিচালিত হতো। ক্ষুদিরাম তো ছিলেন প্রখর মেধাবী। তার গুণাবলীর জন্য সবার চোখে তিনি গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। মাত্র 15 বছর বয়সে অনুশীলন সমিতির একজন স্বেচ্ছাসেবী হয়ে ওঠেন এবং ভারতে ব্রিটিশ শাসন বিরোধী পুস্তিকা বিতরণের অপরাধে গ্রেপ্তার হন এবং পরে মুক্তি পান। ক্ষুদিরামের মৃত্যু ভয় ছিল না, ছিল দেশপ্রেম ও সৎসাহস। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ছিলেন সক্রিয়। তাই তো ডাগলাস কিংসফোর্ডকে হত্যার দায়িত্ব নিজ কাঁধে নেন। কিংসফোর্ড ছিলেন একজন অত্যাচারী শাসক। কিংসফোর্ড আলিপুর প্রেসিডেন্সি বিচারালয়ের মুখ্য হাকিম ছিলেন এবং ব্রিটিশ বিরোধীদের কঠোর হাতে দমন করতেন। ক্ষুদিরামকে পাঠানো হয়েছিল কিংসফোর্ডকে হত্যার জন্য, কারণ কিংসফোর্ডকে হত্যা করতে না পারলে বিপ্লবীদের চাওয়া সফল হবে না। 1908 সালের মার্চে কিংসফোর্ডকে পদোন্নতি দিয়ে তৎকালীন সরকার বিহারের মুজাফফরপুর জেলার বিচারপতি হিসেবে বদলি করেন। ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি ছদ্মবেশে মুজাফফরপুর পৌঁছলেন। দীর্ঘ প্রতীক্ষার পর এলো সেই শুভক্ষণ। 30 এপ্রিল 1908 সালে একটি চলন্ত গাড়িকে কিংসফোর্ডের গাড়ি মনে করে তার ওপর বোমা নিক্ষেপ করলেন, কিন্তু সেই গাড়িতে কিংসফোর্ড ছিলেন না। সেই গাড়িতে ছিলেন এক ব্রিটিশ মহিলা ও তার কন্যা। তারা মারা যান। ক্ষুদিরাম পালিয়ে বাঁচার চেষ্টা করেছিলেন, কিন্তু অল্প সময়ের মধ্যেই ঘটনাটি সারা শহরে জানাজানি হয়ে যায়। রেল স্টেশনে পুলিশ মোতায়েন করা হয় এবং প্রত্যেক যাত্রীর ওপর নজরদারি করা হয়। সকাল পর্যন্ত ক্ষুদিরাম 25 মাইল পায়ে হেঁটে ওয়াইনি নামে এক স্টেশনে পৌঁছান। সেখানে একটি চায়ের দোকানে এক গ্লাস পানি চেয়েছিলেন। সেখানে 2 জন পুলিশ কনস্টেবলের মুখোমুখি হন। ক্ষুদিরামের ময়লা পা ও বিধ্বস্ত চেহারা দেখে তাকে সন্দেহ করেন এবং গ্রেপ্তার করা হয়।
ক্ষুদিরাম ধরা পড়লেন। অবশেষে 1908 সালের 11ই আগস্ট ভোর 6টায় ক্ষুদিরামের ফাঁসি হলো।